হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আজকে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নিও। আর অবশ্যই ঘটনাগুলো ভালো লাগলে কিন্তু তোমাদের খুব কাছের বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে দিও। তাহলে চলো আজকে ঘটনায় যাব। আমাদের ব্যাক টু ব্যাক যে ভয়েসগুলো তোমাদের জন্য শেয়ার করেছি, অনেকেই আজকে তোমরা আমার সাথে যোগাযোগ করেছো। কালকে 14ই ফেব্রুয়ারি, কালকের দিনটা কিন্তু লাস্ট 12টার মধ্যে সকাল, মানে বেলা 12টার মধ্যে কিন্তু লাস্ট বুকিং হবে। সেটা হচ্ছে মহা শক্তিশালী শিবরাত্রির দিন যে ক্রিয়াটা করা হবে। যদি কারোর কোনো প্রবলেমের জন্য মনে হয় তাহলে যোগাযোগ করবে। কমেন্ট বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখানে কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। দেন আমি কিন্তু তোমাদের সময় মতো ঠিক উত্তর দেবো। এবার আমরা ঘটনায় এগোবো। সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। ঘটনাটা ঘটে হচ্ছে শিয়ালদা স্টেশনে। আমরা প্রত্যেক দিনই কেউ না কেউ বা আমাদের বাড়ির বা আমাদের প্রতিবেশী কোনো দাদা ভাই কেউ না কেউ কিন্তু আমরা যাই কাজে। শিয়ালদা আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের কাজের জন্য প্রায় শত শত মানুষকে প্রত্যেক দিন যাতায়াত করতে হয়। তো আজকে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকেই ঘটনাটা সদ্য আসে আমার কাছে, আমি ঘটনাটা শেয়ার করছি। ঘটনাটা আমার খুব খুব ভালো লেগেছে, সাথে কিন্তু ভয় লেগেছে। আর আমি এইটুকুনি বলতে পারি, আজকের ঘটনাটা শুনলে তোমরাও কিন্তু ভয় পাবে। তো ঘটনাটা কি হয়? ঘটনাটা ঘটে হচ্ছে, যিনি পাঠান ওনার নাম হচ্ছে অরুণ বর্মন। অরুণ বর্মন দাদাভাই, ওনার বয়স এখন 57 বছর। উনি ওনার মেয়ের বাড়ি গিয়েছিলেন। শিয়ালদা দিয়ে ওনার মেয়ের বাড়ি বাসে করে যেতে হয়। জায়গাটার নাম হাইড রাখছি। দাদাভাই বলেন, আমি মেয়ের বাড়িতে বিয়ের পর থেকে সেরকম কিন্তু যাতায়াত করি না, কিন্তু কোনো কোনো সময় আমার জামাই প্রচণ্ড বাড়িতে অশান্তি ঝামেলা করে, প্রচণ্ড ঝামেলা করে। কারণ ওনার যে মেয়ে, একটি মাত্র কন্যা সন্তান, প্রত্যেকটা বাবা মাই ভালো ঘর, সুপাত্র, সুব্যবসায়ী অথবা চাকরিজীবী দেখে মেয়েকে কিন্তু বিয়ে দেন, যাতে মেয়ের লাইফটা আফটার ম্যারেজ খুব ভালো হ্যাপিলি কাটে। তো উনিও যথাযথ একটি সাধারণ বাবার মতনই মেয়েকে দেখে বিয়ে দেয়। কিন্তু জানা যায় যে মেয়ের যে হাজবেন্ড, মানে দাদাভাই জামাই, বাইরে একটি বউর সাথে বহু বছর ধরে প্রেম করে, যেটা মেয়ের বিয়ের আগে থেকে চলছে। কিন্তু তারা খোঁজ খবর নেয়, খুব তাড়াহুড়ো করে বিয়েটা দেয়, যেখানে তাড়াহুড়ো করাটা উচিত না। কারণ একটা মেয়ের জীবনের মূল্যবান সময় সে কিন্তু মা বাবার বাড়ির পরে সে পুরোটাই কিন্তু তার স্বামীর সাথে কাটাবে। কিন্তু অনেক মা বাবা আছে যারা খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কিন্তু বিয়ে দিয়ে দেয়। আর ঠিক এই দাদাভাই, অরুণ দাদাভাই কিন্তু তার মেয়ের বিয়েটা সেরকমই তাড়াহুড়ো করে এক প্রকার দেয়। তো খোঁজখবর নিয়েছিলেন, কিন্তু কোনো রকম নেগেটিভ কিছু জানতে পারিনি। সবাই বলেছে ভালো ছেলে, সুপাত্র, বাড়ির লোকও ভালো, কোনো অসুবিধা হবে না, আপনি এখানে বিয়ে দেন, আপনার মেয়ে খুব সুখে থাকবে। তো একটা মা বাবা কি চায় যে না, সবাই যখন পাড়াপড়শি বলছে, বাড়ির লোকও বলছে, আর সত্যি ছেলের বাড়ির সবাই খুব ভদ্র সভ্য শিক্ষিত ভালো পরিবার দেখে কিন্তু মেয়েকে বিয়ে দেয়। কিন্তু জানতো না ছেলে গোপনে, যেখানে ছেলে অফিসে চাকরি করে ওই পাশাপাশি একটি বউর সাথে বিয়ের আগে থাকতে একটা সম্পর্কে জড়িত। যখন বিয়ে হয়, বিয়ের প্রায় 1.5 বছর পর মেয়ে আগেই জানতে পারে, বাবা মাকে বলেনি কষ্ট পাবে বলে, মনে আঘাত পাবে বলে। কিন্তু মেয়ে একটা সময় না থাকতে পেরে তার বাবাকে মাকে জানায় যে আমার মনে হচ্ছে তোমাদের জামাই বাইরে কারোর সাথে কোনো সম্পর্কে জড়িত আছে, এটা আমার মনে হচ্ছে। তো দাদাভাই শুনে তখন যায়। একটা বছর পর, একটা বছর কিন্তু তার বাবা মা কেউ জাননি, ফোনে ফোনে কথা হতো। যখন যায় তখন দেখে জামাই বাড়িতে আছে। জামাই শ্বশুরমশাইয়ের সাথে সেরকমভাবে কথা বলেননি। তো এইটা দেখে দাদাভাইয়ের খুব খারাপ লাগে যে আমি আসলাম, আমার জামাই কথা বলল না। এমনকি বাড়ির আরও যারা ছিল, মানে মা বাবা, মেয়েটির শ্বশুর শাশুড়ি, তারাও কিন্তু দাদাভাইয়ের সাথে সেরমভাবে গুরুত্ব দিয়ে কোনো কথা বলেনি। সাথে একটু ইগনোর করে, ব্যবহার খুব খারাপ করে। তখন দাদাভাই জিনিসটা বুঝতে পারে আমার মেয়ে যেটা বলছে একদম সঠিক, এখন আমি কি উপায় করব। দাদাভাই তার মেয়েকে বলে, মা,
যা হয়েছে হয়েছে, থাকার থেকে তুই চল, আমাদের সাথে চল, আমাদের সাথে থাকবি, আমার মনে হয় ওটাই ভালো হবে। তো যাই হোক, যথাযথ শুনে তার মেয়ে বলে যে, বাবা আমি যাব না, কারণ এটা আমার শ্বশুর বাড়ি, বিয়ে দিয়েছো, দেখি যদি কোনোভাবে ওকে যদি ভালো করতে পারি তাহলে আমি এখানে থেকে যাব। তো মেয়ে সেখানে কিন্তু থেকে যায়, দাদাভাই চলে আসে। এবার বিগত ৩-৪ মাস মেয়ের সাথে ফোনে ফোনে কথা হয়। ৩-৪ মাস পর তার মেয়ে একদিন খুব কান্না করতে করতে বাবাকে বলে, বাবা আমি খুব ভুল করেছি, তোমার সাথে যদি ৩ মাস আগে চলে যেতাম খুব ভালো হতো, তুমি এসো বাবা, আমি তোমার সাথে বাড়ি চলে যাব, এখানে আর থাকতে পারবো না। মেয়ে অনেক জায়গায় অনেক কিছু করে, কোনো কিছু হয় না, তাই বলে আমি থাকবো না, আমি চলে যাব। তার বাবা শোনা মাত্র হাতে 2টো দিন টাইম নেয় একটু ভাবার জন্য, মেয়েকে বোঝায়, তারপর কিন্তু তার বাবা যায়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের দাদাভাই তার মেয়েকে কিন্তু নিয়ে আসে, একদিন পরই চলে যায়। যেতে মেয়ে বাবার সাথে যখন ফিরে আসে, কিছুদিন পর মেয়ে বাড়িতে আসার পর খুব অসুস্থ হয়ে পড়ে। বোঝা যাচ্ছিল, ডাক্তারি পরীক্ষা নানা রকম সব কিছু করে বোঝা যাচ্ছিল মেয়েটার মধ্যে একটা খারাপ কিছু ক্রিয়া করা হয়েছে, যেটা ডাক্তারি চিকিৎসায় ও সুস্থ কোনোভাবেই হবে না। বাড়ির লোক সব কিছু জানা সত্ত্বেও কিছু করতে পারছিল না, কারণ তারা সঠিক জায়গা খুঁজে পাচ্ছিল না। 2-1জনের কাছে গেছে পাড়াপড়শির কথা শুনে, কিন্তু সেখানে গিয়ে তাদের টাকা পুরোটাই জলে যায়। মেয়ে এক ফোঁটা রিকভারি করেনি। যাই হোক, দাদাভাই ভাবলো যে মেয়ের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আসি, কারণ একজন ওঝা, তিনি একজন মুসলমান ওঝা, তার বাবাকে বলেন, মেয়েটির বাবাকে, মেয়ের যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসো, নাহলে মেয়ের আরও ক্ষতি ওরা করতে পারে। তার বাবা যায় পুলিশ নিয়ে। তো যেতে শ্বশুর বাড়ি থেকে অনায়াসে সব কিছু কিন্তু ছেড়ে দেয়। তারা বলে, আপনি পুলিশ নিয়ে এসছেন, আপনার সাথে তো আমার ছেলে আর কোনোভাবে আপনার মেয়েকে নিয়ে সংসার করবে না, আপনি যা আছে কাছিয়ে নিয়ে চলে যান, আমাদের কিছু দরকার নেই। তো মেয়ে কিন্তু যায়নি, বাবা যাবতীয় জিনিস নিয়ে গাড়ি করে পাঠিয়ে দেয়। যখন শিয়ালদা স্টেশন থেকে রাত্রেবেলা প্রায় 9টা 45 উনি যখন ট্রেনটা ধরে আসবে বলে, ঠিক ওই টাইমে একটা ঘটনা ঘটে। 9টা 45 টাইম, তখন ওই মুহূর্তে কিন্তু দাদাভাই লক্ষ্য করেন কেউ একজন দাদাভাইয়ের পিছু পড়েছে, একজন মহিলা। উনি খুব অদ্ভুত একটা আচরণ দাদাভাইয়ের সাথে করছে। দাদাভাই বলছে, কি ব্যাপার, তুমি কি মাথা খারাপ, তুমি আমার পেছনে কেন পড়েছো? তখন বলছে যে, কিরে মেয়েকে নিয়ে চলে গেলি? তখন বলছে, আমার মেয়েকে নিয়ে চলে গেছি, তুমি কি করে জানলে? কে তুমি, কোথায় থাকো, তোমাকে কি ছেলের বাড়িতে পাঠিয়েছে? এইসব কথা নানা রকম জিজ্ঞেস করতে থাকি। কিন্তু দাদাভাই সেই জিনিসটা বোঝেনি অ্যাকচুয়ালিও কে বা কি। দাদাভাই না, মানে সাদা মনে যেটা হয়, কাদা নেই, দাদাভাই নিজের মতো কিন্তু আস্তে 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 রওনা দেয়। দেন উনি বাড়ি চলে আসেন। এবার বাড়িতে আসার পর ঘটনাটা ঘটে, আরও বাড়িতে মেয়ের সাথে বাবার ঝামেলা, মেয়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, দাদাভাইয়ের শরীর খারাপ, সবার না শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, শরীর খারাপ লাগতে শুরু করে। বাড়িতে ঢোকা মাত্রই বাড়ির মধ্যে একটা পচা দুর্গন্ধ। দাদাভাই বলছে, এরকম পচা গন্ধ বেরোচ্ছে কেন, তুমি কি কোনো পচা মাছ রান্না করেছো? তো যেহেতু ওনার ওয়াইফ বলছে যে, না আমি তো নিরামিষ রান্না করেছি, তুমি তো বাজার করে দাওনি, মেয়ের ঝামেলায় ওই দিকেই তুমি ছিলে। তখন বলছে যে, না এরকম পচা ঘরে গন্ধ, একটা আষ্টে পচা একটা গন্ধ বেরোচ্ছে। দীর্ঘদিন মাছের যদি নাড়ি ভুড়ি ঘরের মধ্যে কোনো জায়গায় আশ্রয় করে রাখা হয় যেরকম দুর্গন্ধ বেরোয়, ঠিক সেরকম একটি দুর্গন্ধ বেরোচ্ছে। তো বলছে যে, না আমি তো নিরামিষ রান্না করেছি। যাই হোক, বাড়ির মধ্যে একটা তুমুল অশান্তির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত একটা ছমছমে পরিবেশ তৈরি হয়। মেয়ে আস্তে আস্তে এতটা অসুস্থ হয়ে যায়, মেয়েকে 2 দিনের জন্য হসপিটালাইজড করা হয়। তারপর বাড়িতে আনা হয়, মেয়ে আরও অসুস্থ হয়ে যায়। কোনোভাবে 3টে প্রাণী কোনোভাবে সুস্থ হচ্ছিল না, কোনোভাবে না। যখন দাদাভাই আমার সাথে যোগাযোগ করে, আমি এটা বলছি 2 মাস আগের আমাবস্যার কথা। আমাবস্যার ঠিক 4-5 দিন আগে দাদাভাই আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমাকে জানান যে, ম্যাডাম আমার এরকম এরকম হচ্ছে, আপনি দেখেন।
যখন আমি দাদাভাইয়ের ওয়াইফের, মেয়ের সবার ফটো চাই, তোমরা জানো আমি ফেস রিডিং করি, ফটো নিয়ে কাজ করি। ফটো যখন চাই সবাই ফটো দেয়, দাদাভাই সবার নাম গোত্র। আমি তখন দেখে বলি যে অ্যাকচুয়ালিও সেদিন শিয়ালদা স্টেশনে ছিল, ওইটা কোনো মানুষ ছিল না। মানুষের মধ্যেই এরকম কিছু প্রাণী বা এরকম কিছু পেত আত্মা থাকে বা জিনরা যাতায়াত করে ট্রেনে বাসে, আমরা কিন্তু ভাবি তারা মানুষ। তারা যতক্ষণ সামনের মানুষকে না বোঝায় ততক্ষণ কেউ কিন্তু বুঝতে পারে না যে ওরা মানুষ কি অন্য কেউ। দাদাভাই বুঝতে পারিনি। দাদাভাই একটা কথা বলেন আমাকে, ম্যাডাম আমি কাউকে বলিনি, আপনাকে বলছি। সঠিক বলেছেন, কারণ যখন ওই পাকলি মহিলাটি আমাকে শিয়ালদা স্টেশনে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তখন কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম ওই পচা দুর্গন্ধটা আর আমার বাড়ির পচা দুর্গন্ধটা পুরো সিমিলার, একই ধরনের। কিন্তু আমি ওই সময় মাথা এতটা খারাপ ছিল, মেয়েকে নিয়ে আমি কি করব না করব আমি বুঝতে পারিনি। যার কারণে আমার মাথা এতটাই তখন শর্ট টেম্পার হয়েছিল, মানে হট টেম্পার হয়েছিল। আমি কোনো কারণে কোনো রকম কিছু বুঝতেই পারছিলাম না যে ওই শিয়ালদা স্টেশনের মহিলার সাথে আমার বাড়ির পচা দুর্গন্ধের একটা ওতপ্রোতভাবে জড়িত কিছু রহস্য আছে, যেটা মেয়েকে যখন নিয়ে চলে আসে ছেলের বাড়ি দিয়ে, সেই মহিলা যার সাথে তার জামাইয়ের সম্পর্ক আছে, সেই মহিলা আর তার জামাই মিলে নানা রকম ক্রিয়া কিন্তু করতে শুরু করে। মেয়েকে অসুস্থ করে, তার বউকে অসুস্থ করে, দাদাভাইকে অসুস্থ করে। অনেক চেষ্টা করার পর দাদাভাই আমার সাথে কিন্তু যোগাযোগ করে উঠতে পারেন। দেন আমি ওনাদেরকে কিন্তু রক্ষা করি। ওনাদেরকে আমি শরীর বন্ধন করি, তিনজনের বাড়ি বন্ধন করি, যা ক্রিয়া করেছিল সেটা কাটাই। তারপরে আমি তোমাদের বলে রাখি 7 দিন অনেক জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি না, কারণ তোমরা হামেশাই জানো আমি তোমাদের বলি যে আমার শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ। কী আর বলবো, একটা মানুষ যদি সবসময় বলে শরীর খারাপ, তো তোমাদেরও ভালো লাগবে না। একটা সপ্তাহ যেইভাবে আমি ভুগেছি সেই ক্রিয়াটা করার পর, কারণ আমরা মানুষের ভালো করি, বিশেষ করে আমি কারোর ক্ষতি করি না, কিন্তু আমি তোমাকে যে ক্ষতি করেছে তোমার ভালো করার জন্য তোমার ক্ষতি কাজটা কাটাচ্ছি, তোমাকে সুস্থ করছি, তোমাকে ভালো করে তুলছি। যে তোমাকে ক্ষতি করেছে সে কিন্তু সব বুঝতে পারছে, সে কি আমাকে ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। সে কিন্তু তার মতো করে আমাকে ওখান থেকে নানা রকম ক্রিয়া করতে থাকে, আর আমি বুঝতে পারি আমার হাতে জিনিসটা আছে, ঠিক আছে? আমি বুঝতে পারি যে আমাকে কেউ কোনো রকম ক্রিয়া করছে। প্রায় আমি দেখি মাসে 1 বা 2 বার আমি সিমটম বুঝি আমাকে ক্ষতি করছে। অনেকে হোয়াটসঅ্যাপে এসে আমাকে কন্ট্যাক্ট করে, অনেক মুসলিম ওঝা, তান্ত্রিক, তারা আমাকে এসে কথা বলতে চায়, কিন্তু আমি কারোর সাথে কোনো রকম সাড়া শব্দ দিই না। অনেকেই বলে যে আপনি এরকম কাজ করেন, আমরা শুনেছি, আমরা এরকম কাজ করে কিছু হয়নি, এরকমও অনেক আছে ক্লায়েন্ট। ধরো ওনার কাছে গেছে একটা কোনো সমস্যা নিয়ে, উনি সেই কাজটা করে দীর্ঘদিন ধরে হাতে রেখে সুস্থ তো করতে পারিনি, আরও টাকা নিয়েছে। এইবার যখন আমার কাছে সেই ক্লায়েন্ট কোনো কাজ করলো, যখন দিনের দিন কাজটা একটা টাইমের মতো হয়ে গেল, সে রাগে, যেহেতু উনি সেই মুসলিম বা হিন্দু যেই হোক, যে ওঝা বা তান্ত্রিক এককালীন টাকা নিয়ে নিয়েছে না, তো তার কাছে ক্লায়েন্ট গিয়ে বলে যে আপনি ভণ্ডামি করছেন, এত এত টাকা নিয়েছেন, এরকম আরও মানুষের কাজ করছেন। এবার ওখানে তো আরও ওনার ক্লায়েন্ট থাকে, সবার সামনে রাগে গিয়ে বলে দেখুন তো, এই আমাদের সোনা ম্যাডাম, সোনা মা, সোনা দিদিভাই, যে যেই নামে ডাকুক না কেন, দেখুন তো বড় মায়ের আশীর্বাদে আমরা এখন ভালো আছি, সব কেটে গেছে। তখন উনি দেখতে চান যে কে, ইনি কে। তারা দেখে আবার আমার সাথে কন্ট্যাক্ট করে। কারণ আমি এই কথাটা কেন বললাম, এরকমই এক ক্লায়েন্ট নবদ্বীপে থাকে, তারা কাজ করিয়েছিল, এক জায়গায় হয়নি, আমার কাছে কাজ করিয়ে উপকৃত হয়। দেন তারা সেই জায়গায় গিয়ে আমার ফটো টটো দেখায়, মানে একটা ঝগড়া মতো হয়। উনি আবার আমার কন্ট্যাক্ট নাম্বার নেন, মানে ওনাদের চ্যালেঞ্জ করে, কন্ট্যাক্ট নাম্বার নেন, নিয়ে আমার ডিপিতে সব দেখে, দেখে উনি আমার সাথে যোগাযোগ করে। আমাকে উনি ওনার মতো করে ভয়েস মেসেজ করে গেছে, লিখে গেছে, কিন্তু আমি কোনো রেসপন্স করিনি। কারণ আমি মানুষের ভালো করি, খারাপ করি না। প্রচুর মানুষ আসে যারা আমাকে কিনতে চায়, টাকা, অনেক টাকার লোভ দেখায়, কিন্তু আমি তো লোভে পড়ে কাজ করি না। তোমরা সবাই জানো যেটা পারবো না সেটা পারবো না, কিন্তু লোভে পড়ে কারোর ক্ষতি আমি করতে পারবো না।
আজকের ঘটনা এইটুকুনি রাখবো, কারণ আমার এক ক্লায়েন্ট এসছে গুমা হাপড়া থেকে। তো ওনারা অলরেডি এসে গেছে, 5টার মধ্যে আসবে বলেছিলেন। এখন প্রায় 5টা বাজতে 3 মিনিট বাকি। আমাকে মেসেজ করেছে উনি। তো আমাকে এই মুহূর্তে বেরোতে হবে। আমি ঝটপট কমেন্টটা পড়বো, পড়ে বেরিয়ে যাব। কালকে আসবো শোনাকথা। আর আমাদের রাতে বেঙ্গলি ব্লগারে তো ঘটনা আসবেই, আমাদের মেন চ্যানেলে, অসুবিধা নেই। তো চলো এখন আমরা তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ে নিই। জানি না আজকের ঘটনা কতদূর হলো, কতটা হলো আমি কিছুই জানি না। তবে একটা ঘটনার সাথে কিছুটা এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। ১ম কমেন্ট করেছো বং হিন্দু হেসেল, তারপরে শ্রাবণী হাজরা, আয়ান হালদার, রূপা দে, তারপরে চৈতালি চক্রবর্তী, দীপালি পাল বলেছো আমি কি করে কৃপা পাবো, আমি খুব অসুবিধার মধ্যে আছি দিদি ভাই। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে কন্ট্যাক্ট করতে বলি, যার যা প্রবলেম আছে হোয়াটসঅ্যাপে এসে লেখো, আমি ঠিক উত্তর দেব। তারপরে আমাদের বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছেন, যার কথা আমি সবসময় বলি, আমাদের ব্যারাকপুর সি রোডে থাকেন। তারপরে বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো। তারপর নীলিমা সিংহ, চৈতালি রয়, তারপর প্রিয়াঙ্কা মণ্ডল কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে শম্পা মিত্র, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, তারপরে সঞ্চারী চক্রবর্তী, প্রদীপ দাস, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, কিষাণু মান্না, বাপন সাহা, মাতোষ সরকার, মৌরয়, তারপরে মিঠু ভক্তি শর্টস কমেন্ট করেছো। তারপর এস দেব রয়, সুমনা ভট্টাচার্যা, ডালি দেবনাথ, তারপর ময়না দত্ত, শুভঙ্কর ঘোড়ই, সুজাতা দাস, কৃষ্ণা ধারা, চুমকি বিশ্বাস, এস দেব রয়, তপতি দত্ত, সুদীপ রয়, তারপর সোহিনী রয়। সববার কমেন্টগুলো পড়লাম। আজকে আর বেশি গল্প তোমাদের সাথে করতে পারবো না, বুঝতেই পারছো সামনে শিবরাত্রি, প্রচুর ব্যস্ত আমি। সাথে অনেক দূর থেকে একজন এসছে, যদি পারি ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখনের মতো রাখবো, সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়, সবার মায়ের কৃপা থাকুক। এখনের মতো টাটা, গুড নাইট।